Any other man is noted to have shortening of QT interval on the ECG. Which drug is most likely to be responsible? তাহলে এর আগে আমরা পড়ছিলাম যে লং কিউটি করে কোন কোন ড্রাগস। আজকে আমাদের কোশ্চেন হচ্ছে শর্ট কিউটি করে কোন ড্রাগস। অ্যান্সার কি হবে? তাহলে আমাদের ডেভিডসনের লং কিউটি একটা বক্স দেওয়া আছে, যেখানে আমরা পড়ছি অ্যামাইডারন, ফ্লেকেনাইড, সোটালল, এগুলো সবাই হচ্ছে লং কিউটি করে। শর্ট কিউটি আলাদা করে কোনো বক্স দেওয়া নেই। তো দুইটা টপিকস আছে যেখানে শর্ট কিউটি কথা আলাদা করে বলা আছে। এক্সেলেন্ট। তাহলে একটা হচ্ছে ডিগক্সিন, যেটা হচ্ছে শর্ট কিউটি করতে পারে, আর একটা আমাদের মনে রাখা লাগবে হাইপার ক্যালসেমিয়া। তাহলে হাইপার ক্যালসেমিয়া আর একটা হচ্ছে ডিগক্সিন, এই দুইটা হচ্ছে ডেভিডসনে লেখা আছে। যখন এই টপিকগুলো পড়বেন তখন সেখানে লেখা আছে এগুলো হচ্ছে শর্ট কিউটি করে। তাহলে যেটা আমাদের মনে রাখা লাগবে, বাকি অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে লং কিউটি করে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, a 58-year-old man is having his drug therapy reviewed following a myocardial infarction. Which one of the following has no proven benefit on mortality following MI? তাহলে আমরা এর আগে যে একটা এসবি ক্লাস করছি সেগুলো আমরা পড়ছিলাম হার্ট ফেলারের মর্টালিটি বেনিফিট আছে কোন কোন ড্রাগসে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এমআই এর ক্ষেত্রে মর্টালিটি বেনিফিট নাই কোন ড্রাগের। এটাও ডেভিডসনের যেখানে ডিসকাশন করা আছে এমআই ম্যানেজমেন্টে, সেখানে লেখা আছে কোন কোন ড্রাগের মর্টালিটি বেনিফিট আছে, কোনটার মর্টালিটি বেনিফিট নাই। সেখানে খুব সহজ একটা জিনিস মনে রাখা যায়, যে ড্রাগগুলো শুধুমাত্র সিমটোমেটিক রিলিফের জন্য আমরা ব্যবহার করি সেগুলো আসলে কোনো মর্টালিটি বেনিফিট নেই। এক্সেলেন্ট। তাহলে এখানে যদি ড্রাগগুলো আমরা দেখি, অ্যাটোফ্যাস্টাটিন, তারপর নাইট্রেট, টেমিপ্রিল, টিমোলল, টায়োফিবান, এর মধ্যে শুধু নাইট্রেট আছে যেটা আমি শুধু সিমটোমেটিক রিলিফের জন্য দিই, পেশেন্টের চেস্ট পেইন কমানোর জন্য। বাকি যে ড্রাগগুলো এগুলো কিন্তু সিমটোমেটিক বেনিফিট নাই। স্ট্যাটিন বলেন, এসিনিভিটল, বিটা ব্লকার, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B3 রিসেপ্টর, এগুলো সিমটোমেটিক কোনো ইম্প্রুভমেন্ট করে না। তাহলে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে মর্টালিটি বেনিফিট আছে। তাহলে অ্যান্সার হচ্ছে নাইট্রেটে কোনো মর্টালিটি বেনিফিট নেই, এটা জাস্ট আমরা শুধু সিমটম রিলিফের জন্য দিই। হার্ট ফেলার ক্ষেত্রে মোটামুটি সিমিলার, যেগুলো আমরা সিমটম রিলিফের জন্য দিই, যেমন ডায়াবেটিক্স আমরা হচ্ছে ভেনাস কনজেশন কমানোর জন্য বা ফ্লুইড ওভারলোড কমানোর জন্য দিই, ওইটা কোনো মর্টালিটি বেনিফিট নেই। তাহলে এইভাবে মনে রাখতে পারেন। তাহলে এমআই এর ক্ষেত্রে এবং হচ্ছে হার্ট ফেলার ক্ষেত্রে কোন কোন ড্রাগের মর্টালিটি বেনিফিট আছে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ আসতে পারে অথবা এই ধরনের সিঙ্গেল বেস্ট আসতে পারে। What is the most appropriate treatment of this patient? A 50-year-old man presents to the cardiac ward with non-pole left ventricular function. He has a regular, broad, complex tachycardia with capture and fusion beat at a rate of 150 beats per minute. Blood pressure 120/70 millimeter mercury. তাহলে VT with hemodynamically stable. ট্রিটমেন্ট চয়েস কি হবে পেশেন্টের? তাহলে ভিটি থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। তাহলে ভেন্টিকুলার টেকার্ডের ক্ষেত্রে আমাদের ফার্স্টে দেখা লাগবে পেশেন্ট কি হিমোডিনামিক্যালি স্টেবল নাকি আনস্টেবল। যদি পেশেন্ট আনস্টেবল হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে ডিসি কার্ডিওভার্সন। যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে মনোমরফিক ভিটি নাকি পলিমরফিক ভিটি। যদি মনোমরফিক ভিটি হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আইভি অ্যামাইডারন। আর যদি পলিমরফিক ভিটি হয়, পলিমরফিক ভিটির আরেকটা নাম হচ্ছে টর্সাডিস দ্য পয়েন্টিস। টর্সাডিস দ্য পয়েন্টিস বা পলিমরফিক ভিটি হলে আমরা দেবো আইভি ম্যাগনেসিয়াম।
আমরা যদি প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি, মানে ফার্দার ভিটি প্রিভেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেবো বিটা ব্লকার, অথবা আমরা আইসিডি ইউজ করতে পারি, ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফাইব্রিলেটর। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমাদের পরীক্ষার জন্য মনে রাখা লাগবে, যে পেশেন্ট আনস্টেবল কিনা হিমোডিনাফালি, মানে ব্লাড প্রেশার কেমন আছে, পেশেন্ট স্টেবল কিনা, এটা কি মনোমরফিক ভিটি নাকি পলিমরফিক ভিটি বা টর্সিডিস পয়েন্টিস, আর একটা হচ্ছে আমরা প্রিভেন্ট করতে চাই কিনা। তাহলে এই ট্রিটমেন্টগুলো পরীক্ষায় আসে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অ্যামাইডোরন। যেহেতু পেশেন্টের ব্লাড প্রেশার ভালো আছে 120/70, যদি ব্লাড প্রেশার 90 কম থাকতো, সিস্টোলিক ব্লাড প্রেশার আনস্টেবল থাকতো, তাহলে আমরা ডিসি কার্ডিওভার্সন করতাম। আর অনেক সময় আসে যে অ্যামাইডোরনের অল্টারনেটিভ বা রেজিস্ট্যান্ট কেজে আমরা কি ইউজ করতে পারি, লিডো কিন্তু অনেক সময় রেজিস্ট্যান্ট কেজে ইউজ করতে পারি, যেটাতে কোনো ড্রাগে রেসপন্স করতেছে না। আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ভিটির প্যাথোগনোমিক ফিচার্স ইসিজিতে কি কি পাইতে পারি আমরা। ডেভিডসন একটা বক্স আছে সুন্দর, হোয়াট আর দ্য প্যাথোগনোমিক ইসিজি ফাইন্ডিংস ফর ভিটি। ফিউশন বিট একটা, আর কি কি আছে, এখানে একটা দেওয়া আছে ক্যাপচার বিট, আরেকটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। এই তিনটা হচ্ছে প্যাথোগনোমিক ফিচার্স ফর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নর্মালি এটা একটু আমাদের শর্টকাটে বলে দেওয়া যায়। নর্মালি আমাদের পেস মেকারটা থাকে কোথায়, মানে আমাদের সাইনাসের রেসপন্স কোথা থেকে। আচ্ছা, এমনি যদি অ্যামাইডন ড্রাগের রেসপন্স না করে, তাহলে আমরা লিডোকেন ইউজ করতে পারি রেজিস্ট্যান্ট কেসে। আমাদের যে রিদমটা, মানে কার্ডিয়াক রিলেটেড অ্যাক্টিভিটি, এটা অরিজিন হয় কোথায়, মানে এটা অরিজিন হচ্ছে এসএ নোডে। এসএ নোড থেকে দেন ইম্পালসটা যায় হচ্ছে আমাদের এভি নোডে বা ইন্টারটেল পাথওয়েতে। এখান থেকে বান্ডিল অফ হিস পার্কিনসনের মাধ্যমে এটা হচ্ছে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করে। ভিটির ক্ষেত্রে কি হয়, এখানে একটা একটু ফোকাই তৈরি হয় ভেন্ট্রিকল থেকে। তাহলে এখানে এরা এই পাথে ফলো করে না, ভেন্ট্রিকলের নিজের জায়গা থেকে সে মনে হয় আলাদা একটা ফোকাস তৈরি করে সে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করতে থাকে। এবং ভেন্ট্রিকুলার রেট কত দেখেন, ইউজুয়ালি 100-এর বেশি থাকে, 120 বেশি থাকে, এখানে আছে 150। তাহলে আমাদের এসএন নোডের নর্মালি থাকে কত, 60 to 100, আর এ বিট করতেছে কত, 150-তে। তাহলে এসএন নোড থেকে যে ইম্পালসটা আসবে, সে যখনই আসবে তখনই দেখবে ভেন্ট্রিকলটা ডিপোলারাইজড হয়ে আছে বা সিস্টোলিক ফেজে আছে। এর ফলে কি হবে, এসএন নোড থেকে যে ইম্পালস আসতেছে, সে হচ্ছে ভেন্ট্রিকলকে স্টিমুলেট করতে পারবে না। আমরা যে একদম বেসিক ফিজিওলজি পড়ছিলাম না, যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, তাহলে হার্টটার রিফ্র্যাক্টরি পিরিয়ডে অন্য কোনো ইম্পালস দিলে সে হচ্ছে আর হার্টের কার্ডিয়াক মাসলকে ডিপোলারাইজ করতে পারে না। তাহলে ভিটির ক্ষেত্রে একটোপিক যে ফোকাই আছে, সে কি করবে, ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করবে, এসএন নোড থেকে কোনো ইম্পালস আসতে পারে না। কারণ ভেন্ট্রিকল থেকে যখন ইম্পালস জেনারেট করবে এবং ভেন্ট্রিকুলার মাসলকে ডিপোলারাইজ করবে, আমাদের নর্মাল যে কন্ডাকশন পাথ, এর স্পিড থাকে অনেক বেশি, এই যে এস নোড, এভি নোড, বান্ডিল অফ হিস, পার্কিনস ফাইবার, যে কারণে আমাদের কিউআরএস মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজের সাথে সময় লাগে কম, ফলে কিউআরএসটা থাকে নর্মাল বা ন্যারো থাকে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে কি হয়, আমাদের যে ভেন্ট্রিকুলার মাসকুলার ডিপোলারাইজ হচ্ছে, এই ডিপোলারাইজেশনটা হচ্ছে মাসল টু মাসল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ট্রান্সমিটের মাধ্যমে। ফলে এখানে আমাদের ভেন্ট্রিকুলার মাসলকে ডিপোলারাইজ করতে সময় বেশি লাগে। এই কারণে আমরা কিউআরএসটা কেমন পাবো, ওয়াইড কিউআরএস। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কি পাওয়া যায়, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স পাওয়া যায়। আর অ্যাট্রিয়া থেকে যেহেতু কোনো ইম্পালস ভেন্ট্রিকুলে আসতে পারতেছে না, যখনই আসতেছে সে দেখতেছে কি ভেন্ট্রিকুলটা ডিপোলারাইজড। এর ফলে কি হবে, অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলের মধ্যে কোনো রিলেশন থাকবে না, এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। এটা একটা প্যাথোগনোমিক ফাইন্ডিংস ফর ভিটি। এখন এই এস নোড থেকে কোনো ইম্পালস তো এভি নোড দিয়ে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করতে পারতেছে না। নর্মালি কি হয়, এই ইম্পালস যখন আসে সে তো ডিপোলারাইজ করতেছে না, তবে হঠাৎ করে দেখা যায় কোনো একটা ইম্পালস এর ভিতরে ঢুকে যেতে পারে, তার তো কন্ডাকশন সিস্টেম আছে, সেটা তো ইন্ট্যাক্ট আছে। এই ইম্পালসার যখন ঢুকে গেল, সে তখন কি করবে, ভেন্ট্রিকুলার মাসলকে ডিপোলারাইজ করে ফেলতে পারে।
এটাকে বলা হয় ক্যাপচার বিট, মানে এসএ নোড থেকে যে বিটটা আসছিল সে হচ্ছে ভেন্ট্রিকুলার মাসলকে ক্যাপচার করতে পারছে। এটা হচ্ছে একটা প্যাথোগনমিক ফিচার্স। আরেকটা কি ঘটনা করতে পারে, এসএ নোড থেকে যে ইম্পালসটা আসলো সে ভেন্ট্রিকলে আসলো, সে ভেন্ট্রিকলকে ডিপোলেস করা শুরু করলো, এই সময় ভেন্ট্রিকলে যে একটোপিক সোর্স সেখান থেকেও দেখা যাচ্ছে ডিপোলেশন শুরু হয়ে গেল। তার মানে একটা হচ্ছে ডিপোলেশনের কিছু পার্ট করতেছে নর্মাল যে সাইনাস নাম সেটা, আর কিছু পার্ট করতেছে এই একটোপিক ফোকাই থেকে। এই দুইটা যখন ফিউজ হয়ে যাবে সেটাকে বলা হবে ফিউশন বিট। তাহলে ক্যাপচার বিটের কিউআরএসটা থাকবে একদম নর্মাল কিউআরএস এর মতো, আমাদের নর্মাল হার্টের যে ভেন্ট্রিকুলার ডিপোলেশন যেমন কিউআরএস থাকে এটার মতো। ফিউশন বিট থাকবে মিক্সড, মানে এখানে পিওএফ থাকবে, সাথে কিউআরএসটা কিছুটা ওয়াইড থাকতে পারে। তার মানে কিছুটা হচ্ছে নর্মালের মতো, কিছুটা হচ্ছে অ্যাবনর্মালের মতো। আর এবি ডিসোসিয়েশনে যখন হবে আমরা নর্মাল যে ভিটি পাই, এই ভিটিতে কিউআরএস থাকবে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। এগুলো যদি মনে রাখতে পারেন ভালো, যদি কিছু মনে থাকে তাহলে তিনটা নাম মনে রাখতে হবে: ফিউশন বিট, ক্যাপচার বিট অ্যান্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। এগুলো হচ্ছে প্যাথোগনমিক ফাইন্ডিংস ফর ভেন্ট্রিকুলার টাইকারিয়া, পরীক্ষা আসে এটা। What diagnosis fits best with this clinical picture? A 26-year-old woman attends her GP for an insurance medical. Her previous medical history is unremarkable. On examination, BMI 21, blood pressure 105/62. Auscultation of the heart valve reveals mid systolic click and a late systolic murmur at the apex, which is accentuated in the standing position. মানে পেশেন্টের ফাইন্ডস হচ্ছে তিনটা: একটা মিড সিস্টোলিক ক্লিক আছে, লেট সিস্টোলিক মারমার আছে, আর মারমারটাকে স্ট্যান্ডিং পজিশনে বাড়ে। লেস সিস্টোলিক মারমারের কজ কি আছে? আমরা যদি দেখি এখানে মারমার পাবো কোথায় কোথায়, কনস্ট্যান্ট পেরিকার্ডিটিস আমরা যদি পেরিকার্ডাল নক পাই, এখানে তো আমরা মারমার পাই না। তাহলে এএসডি, এমআর, এমএস, মাইটাল ভালভ প্রোল্যাপস। এর মধ্যে এমএস এর মারমার হচ্ছে ডায়াস্টোলিক মারমার, এটাও বাদ। তাহলে বাকি তিনটা হচ্ছে সিস্টোলিক মারমার হতে পারে। এর মধ্যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা, সেখানে আমরা ইউজুয়ালি ইজেকশন সিস্টোলিক মারমার পাই। এমআরএ পাই হচ্ছে প্যান সিস্টোলিক মারমার। তাহলে আমরা মাইটাল ভালভ প্রোল্যাপসে আমরা পাবো হচ্ছে লেট সিস্টোলিক মারমার। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে মারমারটা বাড়ে। আমাদের যতগুলো মারমার আছে অলমোস্ট সব মারমার হচ্ছে স্ট্যান্ডিং কমে, এক্সেপ্ট এইচওসিএম অ্যান্ড মাইটাল ভালভ প্রোল্যাপস। এই দুইটা মারমার আছে যেখানে আমাদের স্ট্যান্ডিং পজিশনে মারমারের ইন্টেন্সিটি বা ডিউরেশন এগুলো হচ্ছে বাড়ে। আর বাকি যে মারমারগুলো আছে সবগুলোতে ইউজুয়ালি মারমার হচ্ছে যে কমে যায় স্ট্যান্ডিং এ। এটা একটু মনে রাখা লাগবে, এটা অনেকটা পরীক্ষা ডিফারেন্সিয়েট করতে কাজে লাগে। A 54-year-old man is 48 hours post myocardial infarction. You are asked to review him as he has new pulmonary edema and falling urine output. On examination, he has a pan-systolic murmur, loudest at the apex. Which one of the following complications of his myocardial infarction is most likely to have occurred? Excellent. তাহলে আমাদের প্যান-সিস্টোলিক মারমারের কজ কি কি আছে? একটা হচ্ছে এমআর, একটা হচ্ছে টিআর, ট্রাইগাসপিডিক এজিটেশন, আর একটা হচ্ছে পিএসটি। আচ্ছা, আমাদের মাইটাল ভাবটা থাকে কিসের কিসের মাঝখানে? এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে আমাদের কি ভাব থাকে? তাহলে এখানে আছে আমাদের ট্রাইকাসপিড ভালভ,
আর এখানে আছে আমাদের মাইটাল ভালভ। নর্মালি আমাদের ব্লাডটা কি হয়, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, আর লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল আসে ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। কোনো পেশেন্ট যদি মাইটাল রিগার্জিটেশন হয় তাহলে কি হবে, ব্যাক ফুল হবে ব্লাডে, তার মানে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যাবে লেফট অ্যাট্রিয়ামে। আর যদি ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয় তাহলে ব্লাড কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড যাবে। লেফট অ্যাট্রিয়ামে আমাদের ভেনাস ড্রেনেজ হয় কোন ভেইন থেকে, তাহলে পালমোনারি ভেইন থেকে আমাদের ব্লাড আসে লেফট অ্যাট্রিয়ামে, আর রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে ফ্রম সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে কোনো পেশেন্ট যদি মাইটাল রিগার্জিটেশন হয় তাহলে কি হবে, তার লেফট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি হবে এখানে, ফলে লেফট অ্যাট্রিয়াল প্রেশার বেশি হবে, লেফট অ্যাট্রিয়াম ডাইলেটেড হবে। এই এক্সট্রা প্রেশারটা তখন কি হবে, ট্রান্সমিট হবে কোথায়, পালমোনারি সার্কুলেশনে গিয়ে। এর ফলে কি হবে, পালমোনারি সার্কুলেশনে কনজেশন হবে, পালমোনারি সার্কুলেশনে প্রেশার বাড়বে, একটা সঙ্গে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে এখানে কি হবে, পালমোনারি কনজেশন হবে। পালমোনারি কনজেশন যখন হবে, পালমোনারি সার্কুলেশনের প্রেশার যখন বাড়বে, পালমোনারি ক্যাপিলারিতে হাইড্রোস্টিক প্রেশার বাড়বে। এখানে যদি হাইড্রোস্টিক প্রেশার বাড়ে তাহলে কি হবে, পালমোনারি এডিমা হবে। তাহলে মাইটাল রিগার্জিটেশন হলে কি হবে, মেইনলি লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়বে আর পালমোনারি এডিমা হবে। যদি ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয় তাহলে কি হবে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে বেশি যাবে, এর ফলে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়বে। রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়লে আমরা সেটা কোথায় দেখি, জুগুলার ভেনে। তাহলে এখানে জুগুলার ভেনাস প্রেশারটা বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা জেভিটা বেশি পাবো। আর কি পাবো, জেভিতে সিবি ওয়েভ পাই, এটা আমরা আগে এক্সপ্লেন করছিলাম। এরপর এখানে একটা জিনিস পেলাম কি, জেভিপি রেস্ট পেলাম। এরপর যে ইনফ্রা ভেনা কাভা আছে, ইনফ্রা ভেনা কাভাটা কোথায় থেকে আসতেছে, ইনফ্রা ভেনা কাভাতে তাহলে প্রেশার বাড়বে, ব্যাক ফ্লো যখন আরো বেশি হবে, ব্যাক প্রেশার যখন বেশি হবে, এই প্রেশারটা তখন যাবে কোথায়, হেপাটিক সাইনোসয়েডসে। তাহলে এখানে আমাদের লিভার আছে, লিভারের ছবিটা বাঁকা তেড়া হয়ে গেল। তাহলে লিভারের যে ভেন আছে এগুলোর ড্রেন করে ইনফ্রা ভেনা কাভাতে। তাহলে এখানে যখন প্রেশার বাড়বে, তাহলে লিভারের মধ্যে সাইনোসয়েডস যখন প্রেশার বাড়বে তখন কি হবে, অ্যাসাইটিস হবে, তারপর পেরিফেরালে ব্লাড বেশি জমা হবে, ফলে কি হবে, পেরিফেরাল ইডিমা হবে। তারপরে ট্রাইকাসপিড ডিজিটাইজেশনের ফিচার্সগুলো পাওয়া যাচ্ছে রাইট হার্ট ফেলারের মতো, আর এমআর হলে আমরা পাবো ফিচার্স কেমন, লেফট ভেন্ট্রিকুলার ফেলারের মতো। তাহলে কোনো পেশেন্ট যদি প্যানস্ট্রিক মারমার থাকে, সাথে পালমোনারি ইডিমা থাকে, তাহলে আমাদের মারমারা হবে কোনটা, মাইটাল রিগার্জিটেশন। আর প্যানস্ট্রিক মারমারের সাথে যদি রাইট হার্ট ফেলার ফিচার্স মতন থাকে, জেভিপি রেজ ড্যাসাইটিস আছে, ইডিমা আছে, টেন্ডার হেপাটোমেগালি আছে, তাহলে আছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। আরেকটা প্যানস্ট্রিক মারমার হতে পারে কোথায়, যদি ভিএসডি থাকে, মানে দুইটা ভেন্ট্রিকুলের মাঝখানে যদি ফুটা থাকে। তাহলে ভিএসডি থাকলে কি হবে, আমাদের লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল প্রেশার বেশি কার, মানে মাসেল পাওয়ার বেশি কার, লেফট ভেন্ট্রিকলে। তাহলে যখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে তখন ব্লাডগুলো কি হবে, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে। তাহলে এটা হচ্ছে একটা লেফট টু রাইট শান্ট। এখন লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড বেশি বেশি যাবে, তাহলে রাইট ভেন্ট্রিকলে এক্সট্রা কাজ করা লাগবে, এক্সট্রা ব্লাড অ্যাকুমুলেট করা লাগবে। একটা সময় যখন এই জিনিসটা পারসিস্ট করবে তখন রাইট ভেন্ট্রিকলের মাসেলগুলো দেখা যাবে আস্তে আস্তে পাওয়ার বাড়তেছে, মানে রাইট ভেন্ট্রিকুলার মাসেল মাস বাড়তেছে। অপরদিকে পালমোনারি সার্কুলেশন বেশি বেশি ব্লাড যাবে, ফলে পালমোনারি প্রেশার বাড়বে। যখন রাইট সাইডে প্রেশার বেড়ে যাবে একটা সময় দেখা যাবে রাইট ভেন্ট্রিকুলার প্রেশারটা লেফট ভেন্ট্রিকল থেকে বেশি হয়ে গেছে, তখন ব্লাডটা কোন দিকে যাবে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার যদি লেফট ভেন্ট্রিকল থেকে বেশি হয়ে যায় তাহলে শান্টটা রিভার্স হবে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যাবে লেফট ভেন্ট্রিকলে। এই যে রিভার্স হলো, তাহলে আগে ছিল লেফট টু রাইট শান্ট, এখন হয়ে যাবে রাইট টু লেফট শান্ট। এটাকে বলা হয় কি সিনড্রোম বলা হয় এটাকে,
আইসেনমেন্সের সিনড্রোম। তাহলে আইসেনমেন্সের সিনড্রোমে একটা কজ হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে ভিএসডিতে কি হইতে পারে? আইসেনমেন্সের সিনড্রোম হইতে পারে। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ছিল, আস্তে আস্তে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইতে পারে, তখন একটা সময় গিয়ে বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। তাহলে প্যানসিস্টোলিক মারমার এর সাথে যদি বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে অথবা মারমার যদি অল ওভার দ্য প্রিকর্ডাম শোনা যায়, তাহলে ডায়াগনোসিস হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে এগুলো বিভিন্ন প্রশ্ন আসতে পারে, আমরা যেগুলো ডিসকাস করলাম এই সবগুলোই কোনো না কোনো এসবিএ কোশ্চেনের পার্ট। তাহলে এমআর, টিআর, ভিএসডি এই তিনটা প্যানসিস্টোলিক মারমার থেকে যা কিছু আমরা ডিসকাস করলাম এগুলো কোনো না কোনো এসবিএ থেকে আবার কাজে লাগবে। আমাদের পরের প্রশ্ন, A 58-year-old male patient has suffered from a recent acute inferior myocardial infarction 3 days ago. He initially recovered well, but he has become acutely unwell with a hypotensive episode. There is a pansystolic murmur which is accentuated by inspiration along the lower left distal border. Right atrial pressure is 12, very high. Left atrial pressure is 2, low normal. তাহলে প্যানসিস্টোলিক মারমার সাথে রাইট এট্রিয়াল প্রেশার বেশি আছে, ডায়াগনোসিস কি হবে তাহলে? এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে এই রাইট এট্রিয়াল প্রেশার বেশি হলে কি হবে? রাইট এট্রিয়াল ব্লাড আসতেছে তো ট্রাইকাসপিড ভালভ দিয়ে, তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। আর যদি লেফট এট্রিয়াল প্রেশার বেশি হতো তাহলে আমরা বলতাম মাইটাল রিগার্জিটেশন। হচ্ছে a 32-year-old man is recently diagnosed with ankylosing spondylitis. Echocardiography shows a valvular abnormality. Which one of the following is the most likely diagnosis? তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে কার্ডিয়াক ইনভলভমেন্ট কি থাকে? এনিওয়ান? তাহলে এখানে থাকে হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনের কিছু সেকেন্ডারি আলাদা কজ আছে, সিস্টেমিক ডিজিজ ইনভলভমেন্ট থাকে, এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আর কি আছে? 2 নম্বর হচ্ছে মালপান সিনড্রোম, থার্ড হচ্ছে সিফিলিস, এন্ড ফোর্থ হচ্ছে ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিসের মধ্যে ইউজুয়ালি টাকায়াসু আর একটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারিটিস, এগুলোতে অ্যাওর্টিক রুট ইনভলভমেন্ট হতে পারে। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনের মধ্যে এই কজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। লাস্টে যেটা ইউজুয়ালি পরীক্ষা আসে না, পরীক্ষা আমাদের লাগবে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আর একটা হচ্ছে মালপান সিনড্রোম। তাহলে এখানে অলরেডি মানে মেনশন করে দিচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, পরীক্ষা অংশে মেনশন নাও করা থাকতে পারে, জাস্ট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা সিনারিও থাকতে পারে। পেশেন্টের মাল্টিপল জয়েন্ট পেন আছে, ইনফ্লামেটরি টাইপ ব্যাক পেন আছে, ইয়ং মেল পেশেন্ট, এর সাথে পেশেন্টের ডায়াস্টোলিক মারমার আছে, বা শুধু এই সিনারিও বলতে পারে যে পেশেন্টের কোন ধরনের ভালভ হার্ট ডিজিজ বেশি কমনের ক্ষেত্রে। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন হচ্ছে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ক্ষেত্রে পাওয়া যেতে পারে। A 36-year-old woman presents with a cerebral infarct following treatment for a deep vein thrombosis. Cardiovascular examination is entirely normal. What is the most likely underlying cardiac abnormality? তাহলে আমরা আগের ক্লাসে ডিসকাস করছিলাম ডিভিটি আছে, সাথে পেশেন্টের ইসকেমিক স্ট্রোক। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভালি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বলছিলাম যে ডিভিটির সাথে ইসকেমিক স্ট্রোক থাকলে আমরা দুইটা জিনিস চিন্তা করবো, একটা হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভালি আর একটা এএসডি মাথায় রাখতে হবে। ইয়েস, প্যারাডক্সাল এমবোলাইট। তাহলে এসডি এখানে না কেন, এখানে বলে দিচ্ছে যে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন ইজ এন্টারলি নর্মাল। তাহলে এসডি থাকলে আমরা সেখানে মারমার থাকতো, স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড থাকতো, এই ধরনের কোনো কিছু নাই।
তাহলে এটা হচ্ছে পেটেন্ট ফর অ্যানোমালি। যদি কোনো কিছু বলা না থাকে তাহলেও পেটেন্ট ফর অ্যানোমালি হবে, কারণ এটা বেশি কমন। আর যদি কার্ডিওস্লেগনেশনে আলাদা করে বলা থাকে যে সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটিং আছে বা ইজিস্ট্রেসলি মাঝে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইএসডিটা চিন্তা করতে হবে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে কার্ডিওস্লেগনেশন ফাইন্ডিংস কি বলছে। তাহলে এই ধরনের ডিভিটি প্লাস ইনফেকশন হলে মোস্ট কমন হচ্ছে পেটেন্ট ফর অ্যানোমালি। আর যদি কোনো মালমাত থাকে, স্প্লিটিং এগুলো থাকে, তাহলে এসডি। 38-year-old man of Chinese descent who smokes 60 cigarettes per day presents to his GP. He is developing pain at rest in his legs and is unable to walk more than a few yards owing to ischemic pain. On examination, there is prolonged capillary refill, necrotic ulcers at the tip of the toes. There is also evidence of thrombophlebitis. Her diagnosis fits best with this clinical picture. আর এটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল একটা সিনারিও। ইয়ং মেল প্লাস স্মোকার প্লাস হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ইসকেমিক পেইন বা আলসার। এটা হচ্ছে খুবই টিপিক্যাল সিনারিও ফর বার্জাস ডিজিজ। তাহলে অ্যান্সার হচ্ছে বার্জাস ডিজিজ। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউজুয়ালি এমএসসি পরীক্ষা বেশি আসে। 42-year-old painter presents to the emergency department with symptoms of vertigo, diplopia, and gait uneasiness at the end of a busy afternoon painting the interior of a property. On examination, there is a markedly lower blood pressure in the left arm. পেশেন্টে যদি আমরা খেয়াল করি, পেশেন্ট হচ্ছে 42-year পেইন্টার। তার সিমটমস আছে কি ভার্টাইগো, ডিপ্লোপিয়া, আর একটা আছে গেইট ইমব্যালেন্স। কখন হচ্ছে বেশি? এট দ্য এন্ড অফ ডে। আর কি আছে? মার্কডলি লোয়ার ব্লাড প্রেশার ইন লেফট আর্ম। তাহলে এটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল একটা সিনারি এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের দু একজন রাইট অ্যান্সার করছেন, তার অ্যান্সার হচ্ছে সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম। স্ট্রোক কেন না? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এগুলো হবে সবসময় অ্যাকিউট অনসেট, কিন্তু এই পেশেন্টে দেখাচ্ছে কি এট দ্য এন্ড অফ দ্য ডে বেশি হচ্ছে। প্লাস ব্লাড প্রেশার ডিফারেন্স ইন বোথ আর্মস, এটা এক্সপ্লেন করা যায় না স্ট্রোক দিয়ে। স্ট্রোকের কারণে তো ব্লাড প্রেশার দুই ধাতে দুই রকম হওয়ার কথা না। কার্ডিয়াক অ্যারিথমিয়া, ভেস্টিবুলার নিউরাইটিস এগুলো ব্যাখ্যা করতে পারে না। সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম হচ্ছে অ্যান্সার। আমি একটু এক্সপ্লেনেশনটা দেখে আসি। এটা ছবিটা আসলে উপরে চলে গেছে। এটা হচ্ছে একটা ডায়াগ্রাম বলা যেতে পারে সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোমের জন্য, অ্যাকচুয়াল পিকচার নয়। তাহলে আমাদের এটা হচ্ছে আর্টস অফ অ্যাওয়ার্টা, সেটা নীল কাজে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের আর্টস অফ অ্যাওয়ার্টা। এটা ব্রাঞ্চ কি? ব্রাকিওসেফালিক ট্র্যাঙ্ক। এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড, এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান। ব্রাকিওসেফালিক ট্র্যাঙ্ক আবার দুই ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড। দুই পাশের সাবক্লেভিয়ান আর্টারি থেকে আমাদের উঠে ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারি উপরে গিয়ে ফর্মেশন করে কি ব্যাজিলার আর্টারি। তাহলে এখানে কিন্তু একটা কমন জায়গা আছে, দুইটা ভার্টিব্রাল আর্টারি কমন একটা জায়গা আছে যেখানে গিয়ে ওই সার্কুলেশনগুলো কোলাটারালি সার্কুলেট হইতে পারে। সমস্যা কি কোন একটা সাবক্লেভিয়ান আর্টারি রাইট হোক বা লেফট হোক, এই সাবক্লেভিয়ান আর্টারিতে যদি অবস্ট্রাকশন অ্যাথেরোসিস বা অ্যাথিসক্লেরোসিস বা কোনো কারণে যদি এটা ন্যারো হয়ে যায় বা অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কি হবে এখানে তো ব্লাড যাচ্ছে না, তাহলে এখান থেকে লেফট আর্মে কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না। লেফট আর্ম তখন কি করে ব্লাড সাপ্লাইটা কোথা থেকে পাই? এই যে অপোজিট সাইডে যে ভার্টিব্রাল আর্টারি আছে, এই ভার্টিব্রাল আর্টারি থেকে ব্লাড ফ্লোটা রিভার্স হয়। যেহেতু এখানে কোলাটারালস আছে, মানে সরি কমিউনিকেশন আছে, সো রাইট সাইড থেকে ব্লাডটা যাওয়ার পরে এই ভার্টিব্রাল আর্টারি দিয়ে রিভার্স ফ্লো হয়ে ব্লাডটা তখন লেফট আর্মে ব্লাড সাপ্লাই পায়। তার মানে এখানে ব্লাডটা কি হচ্ছে সাপ্লিমেন্টারি
ভার্টিব্রেল আর্টারি থেকে চুরি করে নিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবক্লেভিয়ান স্টিল। এখন সমস্যা কখন হবে? যখন পেশেন্ট এই হাতের কাজ বেশি করবে, মানে যে হাতে অবস্ট্রাকশন আছে এই হাতে যখন অ্যাক্টিভিটি বেশি হবে, অ্যাক্টিভিটি বেশি হলে তার মেটাবলিক ডিমান্ড বেশি থাকবে, অক্সিজেন বেশি লাগবে, ব্লাড সাপ্লাই বেশি লাগবে। তাহলে এ যখন বেশি বেশি কাজ করবে তখন এই ব্লাড সাপ্লাই বেশি লাগবে, তখন কি হবে ভার্টিব্রেল আর্টারি থেকে ব্লাডটা আরো বেশি এখানে আসবে। তাহলে ভার্টিব্রেল আর্টারি থেকে যদি ব্লাড বেশি আসে তাহলে ভার্টিব্রেল আর্টারি হচ্ছে আমাদের ব্রেনের পোস্টেরিয়র সার্কুলেশন এটার পার্ট। তাহলে পোস্টেরিয়র সার্কুলেশনটা তাহলে তখন হ্যাম্পার্ড হবে। তাহলে পোস্টের সার্কুলেশন মেইনলি আমাদের ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে ব্রেন স্টেমে। তাহলে ব্রেন স্টেমে তখন কি হবে, হাইপোপালপিশন হবে, যেহেতু ব্লাডগুলা এই যে বাইপাস করে চলে যাচ্ছে লেফট আর্মে গিয়ে সাপ্লাই দিচ্ছে। তাহলে যখন ব্রেন স্টেমে হাইপোপালপিশন হবে তখন আমরা ব্রেন স্টেমে যে ফিচার্স আছে সেগুলো পাবো। তাহলে পেশেন্টের গেইট ইমব্যালেন্স হবে, ডিপ্লোপিয়া হবে, নসে ভমিটিং এগুলো হইতে পারে, ভার্টাইগো হবে। তাহলে ফিচার্স দেখে মনে হবে পোস্টেরিয়র সার্কুলেশনের স্ট্রোকের মতো ফিচার্স। কিন্তু এই ফিচার্সগুলো আমরা কখন বেশি পাবো, যখন তার এই অ্যাক্টিভিটিগুলো বেশি হবে। তাহলে এই পেশেন্টগুলোর জন্য আমাদের প্রফেশন খুবই ইম্পর্টেন্ট। তাহলে যাদের হাতের কাজ বা আপার লিম্বের কাজ বেশি করে, যেমন যারা পেইন্টিং এর কাজ করে, কিংবা হচ্ছে টিচার যাদের বোর্ডে অনেকক্ষণ লেখালেখি করা লাগে, আর্টিস্ট, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে সিমটম বেশি হবে। এমনকি যারা ফার্মার তাদের ক্ষেত্রে হতে পারে, কৃষি কাজ করে হাতে দিয়ে বেশি কাজ করা লাগে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রফেশনটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্লাড প্রেশার ডিফারেন্স পাওয়া যাবে কেন, রাইট আর্মের যে ব্লাড সাপ্লাই দিচ্ছে রাইট সাপ্লিমেন্ট আর্টারি, এটা তো ইনট্যাক্ট, কোনো সমস্যা নেই। লেফট সাইডে কি হয়েছে, ন্যারো হয়ে গেছে অথবা অবস্ট্রাকশন হয়ে গেছে, যে কারণে রাইট আর্মে যে ব্লাড প্রেশার থাকবে লেফট আর্মের ব্লাড প্রেশার তার থেকে অনেক কম পাবো আমরা। তাহলে ব্লাড প্রেশার ডিফারেন্স এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্লু এখানে। এটা কি বোঝা গেছে? বোঝা না গেলে আমরা আবার ডিসকাস করবো, আর বোঝা গেলে আমরা অন্য কোশ্চেনে যাবো। তাহলে সাপ্লিমেন্ট স্টিল সিন্ড্রোমের সিনারিও থাকবে, এখানে প্রফেশনটা ইম্পর্টেন্ট, পেশেন্টের সিমটমসগুলো থাকবে হচ্ছে পোস্ট সার্কুলেশন স্ট্রোকের মতো। সিমটমসগুলো বেশি হবে অ্যাক্টিভিটির পরে, অনেকটা মাইস্টিনের মতো, যত অ্যাক্টিভিটি করবে তত সিমটমস বেশি হবে। আর ব্লাড প্রেশার বা পালস দেখলে আমরা দুই হাতে দুই রকমের পাবো। এটা মানে দুই হাতে দুই রকম পাবো নাকি হাতে পায়ে দুই রকম পাবো, এটা আসলে ডিপেন্ড করে সাইডটা কোথায়, এই যে স্টেনোসিসের সাইডটা ইউজুয়ালি প্রক্সিমাল পার্টে বেশি থাকে, যে কারণে আমরা দুই আর্মে ডিফারেন্সটা পাই। তাহলে এটা গেল আমাদের সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম। সাবক্লিয়ার স্টিল সিনড্রোমের প্রশ্ন কিন্তু মানে পরীক্ষা খুব কমনলি আসে, এমএসসিবিতে তো খুব কমনলি আসে, এফসিপিএস আসতে পারে। What diagnosis fits best with this clinical picture? A 62-year-old man presents to the emergency department with persistent indigestion-like pain, recreational in nature, and adhering to his jaw. He is a heavy smoker of some 40 cigarettes per day and has been previously treated for Barrett's esophagus. On examination, he is bradycardic at 55 beats per minute, blood pressure 100/50, looks unwell. ECG reveals ST elevation in lead 2, 3, and AVF. ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে পেশেন্টের রেজিস্ট্রেশন, চেস্ট পেন আছে, রেডিয়েশন আছে, স্মোকিং হিস্ট্রি আছে। এখানে একটু কনফিউশন করছে ব্যারেটস এসোফেগাস সিনারিও দিয়ে, বাট পেশেন্টের যেহেতু এসটি এলিভেশন আছে 2, 3 এন্ড এভিএফ এ, ব্র্যাডিকার্ডি আছে, ডায়াগনোসিস আছে ইনফিরিয়র এমআই। তাহলে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে আমরা এসটি এলিভেশন পাবো 2, 3 এন্ড ভিএফ। "43-year-old man presents with acute central chest pain radiating to his back. He is pale, sweaty, and looks extremely unwell. The admitting nurse notices that his blood pressure appeared to be unequal when comparing the left and right arm. Chest auscultation reveals aortic regurgitation. On ECG, the complexes look small." এই ধরনের একটা সিনারিও আমাদের পরীক্ষার সময় এমআরসিবিতে আসছিল। পেশেন্টের সেন্ট্রাল চেস্ট পেইন আছে রেডিয়েটিং টু ব্যাক,
পেশেন্টের ব্লাড প্রেশার 2 হাতে 2 রকমের, অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার আছে, ইসিজিতে দেখা গেছে ইসিজি কমপ্লেক্সগুলা স্মল, লো ভোল্টেজ ইসিজি আছে। তাহলে চেস্ট পেইন, আনইকুয়াল ব্লাড প্রেশার ইন আপার লিম্স, মারমার অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন, আর হচ্ছে লো ভোল্টেজ ইসিজি। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোস হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। এটা খুবই কমন একটা সিনারিও পরীক্ষার জন্য। তাহলে এখানে আমরা যদি অন্যান্য এগুলা দেখি, তাহলে পেশেন্টের চেস্ট পেইন আছে, সিভিয়ার চেস্ট পেইন, তাহলে শুধুই অ্যাওর্টিক ডিসেকশনের চেস্ট পেইন থাকবে না, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস এটা তো অ্যাকিউট চেস্ট পেইন থাকবে না। বাকি যে অপশনগুলো আছে অ্যাকিউট এমআই, অ্যাওর্টিক ডিসেকশন এন্ড পেরিকার্ডিটিস, এগুলোতে অ্যাকিউট চেস্ট পেইন থাকতে পারে। এরপর যদি আমরা দেখি যে পেশেন্টের কি আছে, অস্কালটেশনে অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে, তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন এটা অ্যাকিউট এমআই তে থাকবে না, পেরিকার্ডিটিসে থাকবে না, শুধুমাত্র অ্যাওর্টিক ডিসেকশনে থাকতে পারে। আর আনইকুয়াল বিপি কেন হইতেছে, এটা ওই যে অ্যাওর্টিক ডিসেকশনের কারণে। আর লো ভোল্টেজ ইসিজি পাওয়া যাচ্ছে ডিউ টু পেরিকার্ডিয়াল ইফিউশন। তাহলে আমাদের অ্যাওয়ার্টা থেকে আমাদের করোনারি আর্টারিগুলো হচ্ছে অরিজিন থাকে। তাহলে এখান থেকে আমাদের রাইট করোনারি আর্টারি থাকে, লেফট করোনারি আর্টারি থাকে। অ্যাওর্টা যখন ডিসেকশন হয়, এই অ্যাওর্টা ওয়ালে যখন টিয়ার হয়, তাহলে টিয়ার হওয়ার ফলে একটা ফলস লুমেন তৈরি হয় এবং একটা ফ্ল্যাপ তৈরি হয়। মানে এটা তো ছিঁড়ে গেলে যেমন গাছের কি বলা যায়, গাছের ছাল বা বাকলম ছিঁড়ে গেলে যেমন একটা ফ্ল্যাপ মতন তৈরি হয়, এই ফ্ল্যাপটা কি করে, এই আর্টারিগুলোকে অবস্ট্রাকশন করে ফেলে, আর্টারিগুলো বন্ধ করে ফেলে। এর ফলে কি হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে রাইট কর্নার আর্টারি অকুলোশনের টাইপের ফিচার্স পাওয়া যায়। সেক্ষেত্রে অনেক সময় লিড টু 3 AVF এ আমরা হচ্ছে এস্টিলেশন পাইতে পারি। আরেকটা জিনিস কি হয়, এখানে যে অ্যাওর্টিক যে ভালভ আছে, তাহলে অ্যাওর্টিক যখন ডিসেকশন হবে তাহলে কি হবে, যদি এটা অ্যাওর্টিক লুপকে ইনভলভমেন্ট করে তাহলে অ্যাওর্টিক ভালভগুলো ইনভলভমেন্ট হবে, ফলে অ্যাওর্টিক ভালভগুলো প্রপারলি ক্লোজ হতে পারে না। সেক্ষেত্রে কি হবে, আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশন লাইক মারমা পাবো। তাহলে কোনো পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন যদি থাকে, এর সাথে যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, অথবা এসটি এলিভেশন থাকে 2-3 AVF এ, অথবা আনইকুয়াল ব্লাড প্রেশার থাকে আপার লিম্বে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে অ্যাওর্টিক ডিসেকশন। আরেকটা কি হয়, এখানে যে ডিসেকশনের ফলে যে ব্লাডগুলো এখান থেকে রিলিজ হলো, এই ব্লাডগুলো অনেক সময় পেরিকার্ডিয়ামে জমা হতে পারে, সেক্ষেত্রে আমরা কি পাবো, হিমোপেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামে যখন ব্লাড জমা হবে তখন কি হবে, আমাদের যে ইসিজি যখন করবো তখন এই পেরিকার্ডিয়ামে এক্সট্রা ফ্লুইড থাকার কারণে আমাদের ইসিজি কমপ্লেক্সগুলো আছে, কমপ্লেক্সগুলো তখন ছোট দেখা যাবে, এটা বলা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি। তাহলে হচ্ছে এই সিনারিওটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কি টাইপ এ নাকি টাইপ বি অ্যাওর্টিক ডিসেকশন? টাইপ এ। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন হইতে হলে অথবা ইনফিরিয়র এমআই হইতে হলে তাহলে পেশেন্টের আছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ইনভলভমেন্ট হইতে হবে। আর আমরা জানি অ্যাসেন্ডিং অ্যাওর্টা ইনভলভমেন্ট হলে সেটাকে আমরা বলবো টাইপ এ অ্যাওর্টিক ডিসেকশন। যদি অ্যাসেন্ডিং অ্যাওর্টা ইনভলভমেন্ট না হয় তাহলে টাইপ বি। ট্রিটমেন্ট কি হবে, এটা টাইপ এ এবং টাইপ বি হচ্ছে আমাদের মেইনলি ইম্পর্টেন্স হচ্ছে ট্রিটমেন্ট পাবো, দুইটা ট্রিটমেন্ট হচ্ছে ডিফারেন্ট। আর টাইপ এর ক্ষেত্রে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, আর টাইপ বির ক্ষেত্রে ইউজুয়ালি আমরা মেডিকেল ট্রিটমেন্ট করি। এটা একটু মনে রাখা লাগবে। তাহলে এই সিনারিওটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, আমরা আরও একটা প্রশ্ন ডিসকাস করব, সেখানে অন্যরকম সিনারিও অ্যাওর্টিক ডিসেকশন আমরা দেখবো কিভাবে আসে।
সবাই কি সাউন্ড কম আসতেছে? Okay. A 38-year-old man presents for review. His only previous history of note has been recurrent shoulder subluxation. His main complaints are tiredness and increasing dyspnea on exertion. The nursing clerk on admission notes that he seems very tall and thin. Height is 6 feet 4 inches. On examination, blood pressure 170 by 70 mm mercury. He has left ventricular hypertrophy, low pitched diastolic murmur at the lower sternal and systolic thrill at the base of the heart. Our diagnosis fits best with this clinical picture. তাহলে পেশেন্টের হিস্ট্রি আছে রিকারেন্ট শোল্ডার সাবলাক্সেশনে, পেশেন্ট হচ্ছে টল অ্যান্ড থিন, ব্লাড প্রেশার আছে 170/70, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার আছে। উইথ থ্রিল। ডায়াগনোসিস কি হবে তাহলে? মাইটাল ভালভ প্রলাপস আমরা কেমন মারমার পাই, ডায়াস্টোলিক বা সিস্টোলিক? লেট সিস্টোলিক। এখানে মারমার আছে ডায়াস্টোলিক মারমার, লো পিচ ডায়াস্টোলিক মারমার এট দ্য লোয়ার ইস্টার্নাল এজ। আচ্ছা, আমরা মারমারগুলো দেখি। মাইটাল ভালভ প্রলাপস আমরা কি মারমার পাই? লেট সিস্টোলিক মারমার। এমএসসি কেমন মারমার পাবো? সরি, মিড ডায়াস্টোলিক মারমার। ইনফেক্টিভ এন্ডোকার্ডিসে ইউজার দরকার নাই। অ্যাওর্টিক স্টোনোসিসে ইজেকশন সিস্টোলিক মারমার, অ্যাওর্টিক ইজেকশনে আর্লি ডায়াস্টোলিক মারমার। তাহলে প্রশ্নে বলে দিচ্ছে হচ্ছে পেশেন্টে কি আছে, ডায়াস্টোলিক মারমার। তাহলে এখানে ডায়াস্টোলিক মারমার আছে কয়টা? একটা আর এই একটা। লেফট লোয়ার স্টার্নাল যদি পাই তাহলে সেটা কি হবে? অ্যাওর্টিক রিগার্জিটেশন। আর মাইটাল মারমার মাইটাল এরিয়াতে। ব্লাড প্রেশারটা কেমন আছে? 170/70। এটাকে কি কি ধরনের ব্লাড প্রেশার বলা হয়? ইয়াতে আমরা প্রেশার কেমন পাই? তাহলে ওয়াইড পালস প্রেশার। পেশেন্টের মেইন ডায়াগনোসিস কি? টল থিন পারসন, রিকারেন্ট সাবলাক্সেশন আছে, অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে। তাহলে এটা হচ্ছে মারফান সিনড্রোম। তাহলে মারফান সিনড্রোমের সিনারিও পরীক্ষা খুব কমন। একটু আগে আমরা পড়ে আসলাম অ্যাওর্টিক রিগার্জিটেশনে একটা কজ হচ্ছে মারফান সিনড্রোম। তারা আমরা বলছিলাম মারফান দিয়ে সিনারিও থাকতে পারে। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সিনারিও আমরা আগে পড়ে আসছি, আর এটা হচ্ছে মারফান দিয়ে সিনারিও। তাহলে মারফান দিয়ে সিনারিও আসতে পারে, আমরা তো আগের ক্লাসে বলছিলাম মনে হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক ডাইসেকশন, আরেকটা আসতে পারে মাইটাল ভালভ প্রলাপস। তাহলে খুবই লম্বা, টল অ্যান্ড থিন পারসন, আর্লি ডায়াস্টোলিক মারমার আছে, ডায়াগনোসিস অ্যাওর্টিক রিগার্জিটেশন, টল থিন পারসন সিভিয়ার চেস্ট পেইন প্রেজেন্ট করছে, মোস্টলি ডায়াগনোসিস অ্যাওর্টিক ডিসেকশন। টল থিন পারসন প্রেজেন্ট করছে লেফট সিস্টোলিক মারমার নিয়ে, সিস্টোলিক ক্লিক আছে, ডায়াগনোসিস মাইটাল ভালভ প্রলাপস। তাহলে এই তিনটা সিনারিও মারফানের সাথে আমাদের মনে রাখা লাগবে। মারমার নিয়ে আমাদের ইউটিউবে ক্লাস আছে, ফ্রি ক্লাস দেখতে পারেন যদি চান। মারমার আমরা টুকটাক এর মধ্যে ডিসকাস করব। A 72-year-old woman presents with two syncopal episodes and is brought to the emergency department by her daughter. The second episode has occurred on a particularly hot day and family work. She has a past history of hypertension, takes bendrofluoride, has a diuretics. On admission to the emergency department, her blood pressure 160/125 mmHg,
There is an ejection systolic malma on a salutation of a cyst that radiates to the carotids. What diagnosis best fits with this clinical picture? And এটা হচ্ছে aortic stenosis. আমরা মামলা পাবো ejection systolic malma that radiates to the carotids. প্রশ্ন দেখে মনে হচ্ছে খুবই সহজ। পরীক্ষার সময় সমস্যা হবে কোথায়, যে এখানে কয়েকটা মানে কনফিউশন করার কয়েকটা পয়েন্ট দিচ্ছে। একটা হচ্ছে সেকেন্ড এপিসোড হচ্ছে কখন, পার্টিকুলারলি হট ডেতে, তারপর পেশেন্ট থাইরয়েড ডায়াবেটিস পাচ্ছে। তাহলে এগুলো দেখে অনেক সময় কনফিউশন হতে পারে যে ডিহাইড্রেশন কিনা, অন্য কোনো অ্যারিথমিয়া হয়েছে কিনা। তাহলে পেশেন্টের যেহেতু একটা মারমার আছে, ইজেকশন সিস্টোলিক মারমার, পেশেন্টের বয়স বেশি, রিকারেন্ট সিনকোপাল এপিসোড হচ্ছে, তাহলে আমরা বলছিলাম যে অ্যাওর্টিক স্টোনোসিস এইচওসিএম এগুলোতে রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক হতে পারে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাওর্টিক স্টোনোসিস। আচ্ছা, মারমার থেকে কনফিউশন যদি থাকে, ফিজিওলজি না বোঝা থাকে খুব বেশি, তাহলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে সিস্টোলিক মারমার, তো আমাদের মেনলি দুই টাইপের, সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিকের মধ্যে আমাদের আছে ইজেকশন সিস্টোলিক মারমার, এটাকে আবার আলিস্টোলিক মারমার বা অনেক সময় মিডস্টোলিক মারমার বলা হয়। আর একটা হচ্ছে প্যানসিস্টোলিক মারমার। পরীক্ষার সময় প্যানসিস্টোলিক মারমার সিনারিও থাকলে তিনটাই থাকবে, এমআর, টিআর আর ভিএসডি। এটা আমরা অলরেডি ডিসকাস করছি আজকে কিভাবে সিনারিও থাকবে। ইজেকশন সিস্টোলিক মারমারের ক্ষেত্রে আমাদের কি কি আছে, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, এএসডি, এই তিনটাই বেশি থাকে। এর মধ্যে পরীক্ষায় সবসময় অ্যাওর্টিক স্টেনোসিস সিনারিও থাকে। পালমোনারি স্টেনোসিস সিনারিও খুবই রেয়ার, ইউজুয়ালি খুব একটা থাকে না কখনোই। এএসডি সিনারিও থাকতে পারে, এএসডি সিনারিও থাকলে সেখানে আপনাকে বলে দিবে যে এস টু স্প্লিটিং আছে, ওয়াইড স্প্লিটিং আছে, এগুলো কথা লেখা থাকবে। তাহলে সিস্টোলিক মামলা আমাদের হয়ে গেল। ডায়াস্টোলিকের মধ্যে আছে আর্লি ডায়াস্টোলিক, আর একটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মামলা। আর্লি ডায়াস্টোলিক মামলার মধ্যে আমাদের আছে এআর, আর একটা হচ্ছে পালমোনারি রিগার্জিটেশন। এর মধ্যে পালমোনারি রিগার্জিটেশন সিনারিও আমি কখনো দেখি নাই, পরীক্ষা সবসময় এয়ারটিক রিগার্জিটেশন সিনারিও থাকে। আর মিড ডায়াস্টোলিক মামলা আছে মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস। দুইটা পরীক্ষা থাকতে পারে, বেশি থাকে মাইট্রাল স্টেনোসিস। ডিফারেন্সিয়েশন করবো আমরা হচ্ছে এই দেখে রেজিস্ট্রেশনের সাথে পেশেন্টের চেঞ্জ কেমন। তাহলে আমরা জানি লেফট সাইডের মালমাগুলো হচ্ছে এক্সপাইরেশনে বাড়ে, তাহলে এমএস এর মালমার এক্সপাইরেশনে বাড়বে, ট্রাইকাসপিড মালমার ইন্সপাইরেশনে বাড়বে। সিনারিও কেমন থাকে, মাইট্রাল স্টেনোসিসের মোস্ট কমন কজ কি, রিউমেটিক ফিভার। তাহলে এই পেশেন্টের অলমোস্ট অলওয়েজ রিউমেটিক ফিভার হিস্ট্রি থাকে ইউজুয়ালি। আর ট্রাইকাসপিড স্টেনোসিসের সিনারিও থাকে ইউজুয়ালি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার। তাহলে আইভি ড্রাগ অ্যাবিউজারের ক্ষেত্রে ট্রাইকাসপিড ভালো ইনভলভমেন্ট হয়। আর একটা হচ্ছে কাসিনের সিন্ড্রোম। তাহলে কাসিনের সিন্ড্রোমে সিনারিও থাকলে ইউজুয়ালি ট্রাইকাসপিড ভালভের সিনারিও বেশি থাকে। তাহলে এই কয়েকটা জিনিস মনে রাখলে আপনার মোটামুটি পরীক্ষা কাভার হয়ে যাবে আর কি। এর বাইরে পরীক্ষা ইউজুয়ালি মারমা খুব একটা দেয় না। আর একটা জিনিস আমরা যেটা বাদ পড়ে গেল, লেট সিস্টোলিক। লেট সিস্টোলিক থেকে আসতে পারে মাইট্রাল ভালভ কোল্যাপস, অথবা আসতে পারে এইচওসিএম। এইচওসিএম এর ক্ষেত্রে তো সিনারিও খুব কমন হয়, পেশেন্টের রিকারেন্ট সিনকোপাল হিস্ট্রি থাকবে, জার্কি পালসের কথা বলা থাকতে পারে, অথবা পেশেন্টের যে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে সাডেন ডেথ। আর মাইট্রাল ভালভ কোল্যাপস থাকলে ইউজুয়ালি হচ্ছে সেখানে আপনার মাঝখানের কথা বলা থাকবে, পেশেন্ট ভেরি টল অ্যান্ড থিন, এই ধরনের কথা বলা থাকবে। অথবা যেটা আমরা পড়লাম লেট সিস্টোলিক মারমা উইথ সিস্টোলিক ক্লিক, মিড সিস্টোলিক ক্লিক। তাহলে এই সিনারিগুলো মনে রাখলে মোটামুটি এর বাইরে পরীক্ষা থেকে আসলে কোশ্চেন আসার কিছু নাই, এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। ওকে, আমাদের পরের প্রশ্ন যাই। হুইচ অর্গানিজম ইজ মোস্ট লাইকলি টু বি রেসপন্সিবল ফর দিস ক্লিনিক্যাল পিকচার? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স ফর এমআরসিপি এফসিএস যে কোনো পরীক্ষার জন্য। A 62-year-old woman with a past history of rheumatic fever presents for review. In recent years, she has been well, but she underwent a dental extraction some 8 weeks ago. During the past 4 weeks, she has suffered intermittent fever, chills, and night sweat. Examination pencytic malmase, loudest at the apex, blood tests reveal normal chromocytic anemia, raised DSA. Answer is Breedens Strokei. তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিস অর্গানিজম, এটা এফসিএস পরীক্ষা দেন অথবা এমআরসি যাই দেন, এখানে এই সিনারিও থাকবেই। তাহলে এটা আমাদের টিপিক্যাল মনে রাখতে হবে, যদি ডেন্টাল এক্সট্রাকশন হিস্ট্রি থাকে তাহলে হচ্ছে ব্রিডেন্স স্ট্রোকাই। এই মালমারটা কি টাইপ, কোন ধরনের মালমার? প্যানস্টোলিক মালমার, লাউডেস্ট এট দ্য অ্যাপেক্স।
তাহলে এটা হচ্ছে মাইট্রালিক অ্যাজিটেশন। তাহলে প্যানস্টিলিক মারমা আমরা বললাম তিনটা, এমআর, টিআর, ভিএসডি। এমআর এর মারমা পাওয়া যাবে অ্যাপেক্সে বেশি পাওয়া যাবে, টিআর এর মারমা পাওয়া যাবে লেফট লোয়ার এক্সটার্নাল বর্ডারে, ভিএসডিটা টিআর এর কাছাকাছি পাওয়া যায়, কিন্তু এটা অল ওভার দ্য প্রিকর্ডিয়ামে মোটামুটি পাওয়া যায়। Which one of the following represents the next investigation of choice in this man? You are called urgently to review a 54-year-old man who has developed acute onset pulmonary edema some 36 hours after his myocardial infarction. On arrival, you note his blood pressure 95 by 50 millimeter mercury with a pulse of 110 regular and peristaltic murmur is noted. There is crackles on auscultation of the chest consistent with heart failure. তাহলে এমআই হিস্ট্রি আছে, পেরিস্টালিক মারমার আছে, পালমোনারি ইডিমা আছে। ডায়াগনোসিস কি এটা? তাহলে এখানে হচ্ছে মাইটাল ডিগাজিটেশন ডেভেলপ করছে, মোস্ট লাইকলি ডিউ টু প্যাপিলারি মাসল রাপচার। আমরা হচ্ছে আর্জেন্ট ইকোকার্ডিয়াম করব। এমআই উইথ এমআর এক করুন। আচ্ছা, এমআরসি পরীক্ষার জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো প্রশ্নে যদি দেখেন যে আনকমন কোনো প্রফেশন দেওয়া আছে, তাহলে প্রফেশনের সাথে ডিজিজের রিলেশন আছে একটু খেয়াল রাখতে লাগবে। ইউজুয়ালি আনকমন প্রফেশন দেওয়া থাকে না, বেশিরভাগ প্রশ্নে টিচার অথবা স্টুডেন্ট এই ধরনের কথা লেখা থাকে। যদি স্পেসিফিক প্রফেশন মেনটেন করে, পেইন্টার কিংবা হচ্ছে অ্যাথলেট, তারপর হচ্ছে যে কোনো জিমন্যাস্টিক্সের কাজ করে বা ফার্মাসিস্ট, নার্স, এই ধরনের স্পেসিফিক প্রফেশন মেনটেন করলে ইউজুয়ালি দেখা যায় প্রফেশন রিলেটেড কোনো ডিজিজ দেওয়া থাকে। Which one of the following diagnoses fits best with this clinical picture? A 45-year-old man attends for review. He has been suffering increasing shortness of breath over the past few years. He is a non-smoker who drinks 20 units per week alcohol and has no significant past cardiovascular history. Now he presents with what seems to have been a transient ischemic attack with weakness and coordination problems affecting his left side, which have resolved over the past 24 hours on examination. Blood pressure 142 by 95 millimeter mercury, sinus rhythm. There is no opening snap, but there is a diastolic murmur which changes in character according to posture. CRP is just above the normal range. তাহলে অনেক কথাবার্তা বলা আছে। তাহলে পেশেন্ট হচ্ছে 45 ইয়ার্স, সে হচ্ছে অ্যালকোহলিক, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের হিস্ট্রি আছে, ব্লাড প্রেশারটা একটু বেশি, কোনো ওপেনিং স্ন্যাপ নাই, কিন্তু একটা ডায়াস্টলিক মারমার আছে। ওর সাথে হচ্ছে কি সিআরপি বেশি আছে, মারমারটা পোস্টারের সাথে চেঞ্জ হয়। তাহলে কোনো পেশেন্টের মারমার যদি দেখে মনে হয় যে এমএস এর মতো, কিন্তু ওপেনিং স্নাপ নাই এবং পোস্টারের সাথে চেঞ্জ আছে, বা সোজাসুজি মনে রাখবেন পোস্টারের সাথে যদি মারমার চেঞ্জ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াল মিক্সোমা। এখন কথা হচ্ছে এটা কি লেফট অ্যাট্রিয়াল মিক্সোমা নাকি রাইট অ্যাট্রিয়াল মিক্সোমা? আচ্ছা, মিক্সোমা হলে পেশেন্টের থ্রোম্বো এম্বোলিজম হওয়ার রিস্ক থাকে বেশি। লেফট সাইডে যদি থ্রোম্বো এম্বোলিজম হয় তাহলে এম্বোলাসটা কোথায় যাবে? সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশনে। হার্টটা বেশি খারাপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখানে ধরলাম এটা থ্রোম্বাস ফর্মেশন আছে, তাহলে সে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে যাবে অ্যাওয়ার্টাতে, এখান থেকে আমাদের যাবে সিস্টেমিক সার্কুলেশনে। যদি ব্রেনে যায় তাহলে সে কি করবে? স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক।
আর রাইট এট্রিয়ামে যদি মিক্সোমা থাকে তাহলে এখানে থ্রোম্বাস ফর্মেশন রিস্ক হবে বেশি, রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? পালমোনারি আর্টারিতে। তাহলে সে কি করবে? পালমোনারি এম্বোলিজম করবে। এই পেশেন্টের ক্ষেত্রে তাহলে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে। তাহলে লেফট এট্রিয়াল মিক্সোমা। তাহলে লেফট এট্রিয়াল মিক্সোমাতে কমপ্লিকেশন হবে হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা স্ট্রোক, আর রাইট এট্রিয়াল মিক্সোমাতে হবে পালমোনারি এম্বোলিজম। আর একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে লেফট এট্রিয়াল মিক্সোমাগুলোর মালমারটা থাকে হচ্ছে মাইটাল মিমিক, সেটা হইতে পারে মাইটাল রিগার্জিটেশন বা মাইটাল স্টোনোসিস লাইক। আর রাইট এট্রিয়ামগুলো থাকবে হচ্ছে ট্রাইকাসপিড মিমিক, মানে ট্রাইকাসপিড স্টোনোসিসের মতো ইউজুয়ালি, অথবা ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তাহলে পেশেন্টের যেহেতু ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আছে, মোস্ট লাইকলি লেফট এট্রিয়াল মিক্সোমা। অথবা যদি মালমা বলা থাকে যে এমএস এর মতো, তাহলে হবে লেফট এট্রিয়াল মিক্সোমা। আর যদি কিছুই না বলা থাকে তাহলেও সেক্ষেত্রে লেফট এট্রিয়াল মিক্সোমা, কারণ লেফট এট্রিয়াল মিক্সোমা বেশি কমন। তাহলে এয়ারটেল মিক্সোমা আমাদের যে কোনো প্রশ্ন পড়ার সময় আমাদের যে আমি এটাকে কয়েকবার বলছিলাম যে প্যাটার্ন জানা লাগবে আমাদের, পরীক্ষা সবসময় প্যাটার্ন ফলো করে। তাহলে মারমার কোর্সের সাথে চেঞ্জ হচ্ছে, ইনফ্লামেটরি মার্কার বেশি, পেশেন্টের কোনো কমপ্লিকেশন নিয়ে আসছে, এটা হচ্ছে এয়ারটেল মিক্সোমা। Which coronary artery is most likely to have been affected in this case? A 63-year-old smoker is admitted with nausea, sweating, and central chest pain. ECG shows escalation in 2, 3 and AVM. এক্সেলেন্ট। তাহলে রাইট করোনারি আর্টারি। তাহলে এখানে আর খুব বেশি কিছু পড়ার নেই। আচ্ছা, এই ধরনের প্রশ্ন পরীক্ষা খুব একটা আসে না, তবে আমাদের লাস্ট পিস এফসিএস পরীক্ষায় যে ফিজিওলজি থেকে দুই একটা কোশ্চেন দিয়ে দেয়, তাহলে এটা ফিজিওলজি রিলেটেড। A patient with left ventricular failure undergoes echocardiography. Which one of the following is the correct formula for calculating ejection fraction? আচ্ছা, ভেন্ট্রিকলে আমাদের এট দ্য এন্ড অফ ডায়াস্টল যে ব্লাড থাকে এটাকে আমরা কি বলি? এই ভলিউমটাকে এন্ড ডায়াস্টলিক ভলিউম। এরপরে যে ভেন্ট্রিকলের সিস্টল হয়ে গেল, সিস্টলের লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? এন্ড সিস্টলিক ভলিউম। তাহলে যে ভলিউমটা বের হয়ে গেল, মানে এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টলিক ভলিউম, এটাকে কি বলা হয়? এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। তাহলে পাঁচ বিটে আমাদের যে স্ট্রোক ভলিউমটা বের হয়ে যায় এন্ড ডায়াস্টলিক ভলিউম থেকে, এটা হচ্ছে আমাদের ইজেকশন ফ্র্যাকশন। তাহলে ইজেকশন ফ্র্যাকশন মানে হচ্ছে স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টলিক ভলিউম। তার মানে এট দ্য এন্ড অফ ডায়াস্টল ভেন্ট্রিকুলার যে ব্লাড ছিল এর যতটুকু বের করে দিচ্ছে, এই রেশিওটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। তাহলে স্ট্রোক ভলিউম ইজ ইকুয়াল টু এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম, আর নিচে তো এন্ড ডায়াস্টলিক ভলিউম আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইজেকশন ফ্র্যাকশন। তাহলে অ্যান্সার কোনটা হবে? এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টলিক ভলিউম, অথবা পরীক্ষা দিয়ে রাখতে পারে স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টলিক ভলিউম। তাহলে এরকম কিছু কিছু ফিজিওলজি আমাদের পরীক্ষার জন্য লাগবে, এগুলো অনেক পরীক্ষায় দেয়। তবে পরীক্ষায় ফিজিওলজি যেগুলো দিবে এই প্রশ্নগুলোও অলওয়েজ ক্লিনিক্যালি রিলেটেড, একদম বেসিক ফিজিওলজি কখনোই দিবে না। ইজেকশন ফ্র্যাকশন আমাদের হার্ট ফেলার পোর্টেল সবসময় কাজে লাগে, সো প্রশ্ন আসলে এই ধরনের ফিজিওলজি আসবে। A patient presents to the emergency department with severe chest pain. Which one of the following is an indication for immediate coronary reperfusion therapy? তাহলে এটা ডেভিডসনের লেখা আছে, রিপারফিউশন থেরাপি, ফার্স্ট লাইন থেকে এই প্রশ্নটা করা হয়েছে। অ্যান্সার হচ্ছে 1 মিলিমিটার এস্টিলেশন ইনটু কন্টিজিয়াস লিম লিডস। চেস্ট লিড হইলে কত হবে? চেস্ট লিডে 2 মিলিমিটার।
এই ইনফরমেশনটা ডিভিশনে আছে, ইন্ডিকেশন ফর রিপাবলিশন থেরাপি ওখানে লেখা আছে। লিম লিডে অ্যাটলিস্ট 1 মিলিমিটার এবং 2টা কন্টিনিউয়াস লিম লিড হইতে হবে, আর চেস্ট লিড হলে 2 মিলিমিটার স্টিলেশন হইতে হবে। Which one of the following ECG features is most characteristic of moderate to severe hypothermia? এটাও এফসিএস পরীক্ষার প্রশ্নের আগে আসছে, তাহলে জে ওয়েব। You review a 26-year-old woman who attends the cardiology clinic with her husband. They wish to start a family, but they have been referred by their GP as he is worried that the woman has a history of heart disease. Which one of the following cardiovascular condition is an absolute contraindication to pregnancy? Excellent. তাহলে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, এই জাস্ট মুখস্থ করছেন, এখানে বোঝার কিছু নাই। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন থাকলে প্রেগন্যান্সি কন্ট্রাইন্ডিকেটেড। Which one of the following parts of the ECG is most closely associated with the fast heart sound? ECG এর কোন পার্টটা ফাস্ট হার্ট সাউন্ডের সাথে কোরিলেটেড? আচ্ছা, ফাস্ট হার্ট সাউন্ড আমরা কখন পাই? আচ্ছা, ফাস্ট হার্ট সাউন্ড হয় মানে কোন ভালভ ক্লোজ হইলে? মাইট্রাল ভালভ এন্ড ট্রাইকাসিড ভালভ। মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসিড ভালভ এটা ক্লোজ হবে কখন? ডায়াস্টলের সময় আর সিস্টলের সময়। তাহলে ডায়াস্টলের সময় আমাদের যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ আছে, মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসিড ভালভ, এটাতে ব্লাড আসে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। আর যখন ভেন্ট্রিকুলার সিস্টল হয় তখন এই দুটো ভালভ থাকে বন্ধ, ওপেন হয়ে আছে অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ। তাহলে সিস্টলের সময় আমাদের মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসিড ভালভ ক্লোজ হবে, তাহলে এই সময় আমরা পাবো হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা ডেভিডসনে বলা আছে এট দ্য বিগিনিং অফ সিস্টল। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমরা কি ওয়েভ পাই ইসিজিতে? কিউআরএস কমপ্লেক্স। তাহলে কিউআরএস কমপ্লেক্স মেইনলি কোন ওয়েভটা আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল ইন্ডিকেট করে? এখানে তো কিউআরএস কমপ্লেক্স তো নাই, আর ওয়েভ। তাহলে আর ওয়েভের সময় আমরা পাবো এই যে ফার্স্ট হার্ট সাউন্ডের সাথে কোয়েনসাইজ করে। এটা কি বোঝা গেছে? আমরা কিন্তু ওই বেসিক ফিজিওলজি ডিসকাস করি না আর কি, মানে এগুলো সবগুলো ক্লিনিকাল রিলেটেড এবং এগুলো পরীক্ষার প্রশ্ন আসছে এর আগে। ফার্স্ট হার্ট সাউন্ডের কোশ্চেন গতবার তো আগেবারই আসছে। একবার একটু রিপিট করি। ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমাদের ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে যায় অ্যাওর্টাতে, আর রাইট ভেন্ট্রিকল থেকে যায় পালমোনারি সার্কুলেশনে। তাহলে এই সিস্টলের সময় আমাদের ভালভ বন্ধ থাকবে হচ্ছে মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ এন্ড মাইট্রাল ভালভ, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এই সময় বন্ধ থাকবে। এই ভালভ দুটো যখন বন্ধ হয়, এই বন্ধের কারণে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড প্রোডাকশন হচ্ছে এট দ্য বিগিনিং অফ সিস্টল ডিউ টু ক্লোজার অফ মাইট্রাল ভালভ এন্ড ট্রাইকাসপিড ভালভ। এবং এই সিস্টলের কারণে আমাদের হচ্ছে যে মেইনলি কিউআরএস কমপ্লেক্স, যেটা বললো কিউআরএস কমপ্লেক্সটা পাওয়া যায়। এর মধ্যে যদি আমরা কিউআরএস কমপ্লেক্স বাদ দিই, শুধু ওয়েভ চিন্তা করি, তাহলে আর ওয়েভ ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার সিস্টল। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসলে সিরিয়াস একটু কম আসে, এটা এমআরসিবির জন্য খুব কমন। এমআরসিবি পার্ট 1 এরকম কোশ্চেন বেশ কয়েকটা থাকে আর কি। আমাদের সময় ছিল যে ডাইক্রোটিক নজ, তারপরে এএসএল পালস, তারপরে ওয়েভ রিলেটেড এগুলো কোশ্চেন থাকে। আর এফসিবিএস এর প্রতিবার আছে 2টা বা 3টা কোশ্চেন এরকম দিয়ে রাখে আর কি, ফিজিওলজি রিলেটেড। Okay, which one of the following murmurs would you expect? A 17-year-old male is referred to the cardiology clinic after a murmur was discovered at a screening medical to join army. He has no past medical history and takes no regular medications. On physical examination, his blood pressure 130/80, heart rate 80,
ইকো রিভিলস এ স্মল ভিএসডি। ভিএসডি কি পাবো? পেন সিস্টোলিক মারমার at the left sternal edge. আচ্ছা, আর্লি ডায়াস্টোলিক মারমার at the left sternal edge, এটা কিসের ডেসক্রিপশন? এআর। তারপর হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার at left sternal edge। ইজেকশন সিস্টোলিক মারমারের আমরা দুইটা কজ বললাম মেইনলি, এস আর পিএস। এটা পাওয়া যাচ্ছে লেফট স্টার্নাল এজে। লেফট সাইডে কোনটা পাবো আমরা? এটা হচ্ছে পিএস এর মারমার। আচ্ছা, এআর হচ্ছে আমাদের লেফট সাইডের মারমার, আর পিআর হচ্ছে রাইট সাইডের মারমার। একটা বেসিক রুলস আছে যে লেফট সাইডের মারমারগুলো এক্সপাইরেশনে বাড়ে, আর রাইট সাইডের মারমারগুলো ইন্সপাইরেশনে বাড়ে। লারি ডাস্টিং মারমার যদি দেখা যায় এক্সপাইরেশনে বেশি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে মোস্ট লাইকলি এআর, আর যদি ইন্সপাইরেশন বেশি সেটা হচ্ছে মোস্ট লাইকলি পালমোনারি রিগার্জিটেশন। আচ্ছা, এটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। লেফট স্টার্নালাইজে যদি ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যায় পিএস, আর এএস এর মারমার হবে রাইট স্টার্নালাইজে। Which one of the following findings on the recording is an indication for permanent pacemaker? এটা কমন প্রশ্ন। তাহলে পার্মানেন্ট পেসমেকারের ইন্ডিকেশন কি? এক্সেলেন্ট, ট্রাইফেসিকুলার ব্লক। তাহলে আমরা কার্ডিওলজি পড়াশোনা বলছিলাম যে এনি পেশেন্ট উইথ সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া আমাদের হচ্ছে পার্মানেন্ট পেসমেকার লাগবে। নেক্সট হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। এগুলো সিমটোমেটিক থাকুক বা না থাকুক ফ্যাক্টর না। তারপর হচ্ছে টাইপ 2 মোবিটস সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সরি মোবিটস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। তারপর হচ্ছে ট্রাইফেসিকুলার ব্লক। আর একটা হচ্ছে সাইনাস পজ মোর দ্যান 3 সেকেন্ড। তাহলে পাঁচটা পয়েন্ট লিখে রাখতে পারেন, এটা পরীক্ষায় আসে। যদি কোনো পেশেন্ট সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া থাকে, এর সাথে অন্য কি ধরনের ব্লক আছে সমস্যা নেই, সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া থাকলে পার্মানেন্ট পেসমেকার লাগতে পারে। তারপর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, তারপর হচ্ছে মোবিটস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, ট্রাইফেসিকুলার ব্লক, আর সাইনাস পজ মোর দ্যান 3 সেকেন্ড। এগুলোতে পেসমেকার লাগবে। তাহলে এগুলো পরীক্ষা আসে পার্মানেন্ট পেসমেকার ইন্ডিকেশন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ট্রাইফেসিকুলার ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এবং মোবিটস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, এই দুটাতে ইউজুয়ালি লাগে না পেসমেকার। Occlusion of which one of the following coronary arteries most likely to be responsible? আচ্ছা, এটা পুরো প্রশ্ন পড়তেছে না, টাইম দেরি হয়ে গেছে। ইসিজি রিভিলস ইনফিরিয়র রেস্ট এলিভেশন উইথ কমপ্লিট হার্ট ব্লক। অ্যান্সার আছে রাইট করোনারি আর্টারি। আর একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লেফট সার্কামফ্লেক্স। লেফট সার্কামফ্লেক্স হলে আমরা সেন্স পাবো হচ্ছে 1 এভিএল এ, অথবা সামটাইমস V5 V6 ইনভলভমেন্ট হইতে পারে। ইউজুয়ালি 1 এভিএল, এটা হচ্ছে ক্লাসিক্যাল আর কি, এটাতে বেশি পাওয়া যায় সেন্সটা। What would be what would you expect to be the character of the pulse in patent ductus arteriosus? এক্সেলেন্ট, কোলাপসিং পালস। জার্কি পালস কোথায় পাবো? এইচওসিএম। পালসাস অল্টারন্যান্স।
ইলেকট্রিক্যাল অল্টারনেন্স আর পালসাস অল্টারনেন্স এটা কিন্তু ডিফারেন্ট। পালসাস অল্টারনেন্স পাবো হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, আর ইলেকট্রিক্যাল অল্টারনেন্স পাবো হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্টে। ইলেকট্রিক্যাল অল্টারনেন্স হচ্ছে ইসিজি ফাইন্ডিংস, আর পালসাস অল্টারনেন্স হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস। সোলারাইজিং পালস কোথায় পাবো? এএসএ। আচ্ছা, পিডিএটা আমরা একটু পড়ে ফেলি কেন হচ্ছে এরকম হইতেছে। হার্টের ছবি আর আঁকাতেছি না, হার্টের ছবি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এটাই মনে করেন হার্টের 4টা চেম্বার: রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে উঠে হচ্ছে পালমোনারি আর্টারি, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা। পিডিএতে কি থাকে মেইনলি? পার্সিস পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এখানে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারির সাথে অ্যাওর্টার একটা কানেকশন থাকে, যেটা হচ্ছে আফটার বাদ বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে বন্ধ হয় না। আচ্ছা, আমাদের অ্যাওর্টাতে প্রেশার বেশি নাকি পালমোনারি আর্টারিতে প্রেশার বেশি? অ্যাওর্টাতে প্রেশার বেশি। তাহলে ব্লাডটা কোথায় যাবে? এখানে যে ওপেনিং থাকে অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে। তাহলে অ্যাওর্টার প্রেশার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটা সময়ে পালমোনারি আর্টারি থেকে বেশি। তাহলে সিস্টোলিক ফেজে থাকুক ডায়াস্টোলিক ফেজে থাকুক, দুইটা সময় অ্যাওর্টা থেকে ব্লাডটা যাবে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি থেকে ব্লাড যাবে কোথায়? লাংসে। লাংস থেকে ব্লাডটা ফেরত আসবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। তারপর আবার লেফট ভেন্ট্রিকল, তারপর আবার অ্যাওর্টা। কারণ অ্যাওর্টা থেকে যে ব্লাডটা পালমোনারি আর্টারিতে যাচ্ছে সেটা আবার ঘুরে ফিরে আবার অ্যাওর্টাতে প্রবেশ করতেছে। কারণ লেফট ভেন্ট্রিকলকে এ সময় অনেক বেশি কাজ করা লাগতেছে তাহলে। কারণ তাকে এক্সট্রা ব্লাড সে একবার যেটা সার্কুলেশনে পাঠাইছে অ্যাওর্টাতে পাম্প করে, সেটা পালমোনারি আর্টারি, লাংস, লেফট অ্যাট্রিয়াম, লেফট ঘুরে আবার তার কাছে আসছে, যেখানে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে। এখন পেশেন্ট কি হইতেছে, সিস্টোলের সময় নর্মাল থেকে বেশি ব্লাড পাঠাচ্ছে সে অ্যাওর্টাতে, যেহেতু এক্সট্রা ব্লাড সে ঘুরে আসছে আবার। তাহলে এই ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা কেমন পাবো? সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে বেশি। যখন ডায়াস্টল হচ্ছে তখনও কি আছে, অ্যাওর্টার প্রেশার পালমোনারি থেকে বেশি। তাহলে ব্লাডগুলো কি হবে, অ্যাওর্টা থেকে পালমোনারিতে চলে যাচ্ছে। তাহলে ডায়াস্টলিক ব্লাড প্রেশার নর্মাল পার্সন থেকে কম থাকবে নাকি বেশি থাকবে? নর্মাল পার্সন থেকে তার ডায়াস্টলিক প্রেশার কম থাকবে, যেহেতু ব্লাডগুলা অ্যাওর্টা থেকে তা চলে যাচ্ছে পালমোনারি আর্টারিতে। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বেশি হয়, ডায়াস্টলিক ব্লাড প্রেশার যদি কম থাকে, তাহলে আমরা কি পাবো? ইনক্রিজড পালস প্রেশার, মানে অনেকটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের মতো। এখন ডায়াস্টলের সময় যদি আমাদের ব্লাডগুলা আর্ট অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে চলে যায়, তাহলে আমাদের সার্কুলেশনের যে পালস হবে, পালসটা কেমন পাবো তাহলে? উইক পালস হবে নাকি স্ট্রং পালস হবে? তাহলে এক্ষেত্রে আমরা পাবো উইক পালস। তাহলে পালস কেমন হবে? কলাপস করে যাইতেছে। তাহলে ফিচার্স হচ্ছে অলমোস্ট সবকিছু অ্যাওর্টিক রিগার্জিটেশনের মতো। এখানেও আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম থাকবে, পালস প্রেশার বেশি থাকবে। পালসটা পাবো কলাপসিং পালস বা উইক পালস, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে। তাহলে পিডিএ পালস ক্যারেক্টারিস্টিক আর অ্যাওর্টিক রিগার্জিটেশনের পালস অলমোস্ট সিমিলার। Which one of the following is the most likely cause of his cardiac arrest? 57-year-old man developed central crashing chest pain radiating to his left arm, accompanied by sweating and syncope. He has a past medical history of hypertension, was a smoker. His wife drove him to the hospital, but unfortunately, while she was parking the car, he suffered a cardiac arrest and died. মানে একটা এমআই হয়েছে, তারপর সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে।
তাহলে এমআই পরে সাডেন কার্ডিয়াক ডেথের মোস্ট কমন কজ কি? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে অ্যাকিউট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, মাইটাল ভালভ ফেলিয়ার, কার্ডিয়াক ট্যাম্পোনেট, সবগুলাই হচ্ছে এমআই কমপ্লিকেশন। কিন্তু এর মধ্যে সব থেকে মানে মোস্ট কমন কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক ডেথ হচ্ছে বিএফ। তো এটা হচ্ছে যে এমআই কমপ্লিকেশনের মধ্যে লেখা আছে, ডেভিডসনে পড়লে পাবেন। ওকে, আজকে আমাদের লাস্ট কোশ্চেন। 74-year-old man comes to the cardiology clinic for assessment of his aortic stenosis. He had echocardiogram some 3 years earlier, and the decision at that stage was not to move to surgery. Which one of the following is the best clinical marker of aortic stenosis severity? AS severity এটা খুবই কমন একটা প্রশ্ন, এমআরসিবিতে রেগুলারলি আসে। আচ্ছা, এএস এ নরমালি আমরা হার্ট সাউন্ড কেমন পাই? সফট। অ্যাওরটিক স্টেনোসিসে কি হয়? আমাদের ভালভগুলো ক্যালসিফাইড হয়ে যায়, স্টেনোসড হয়ে যায়। ভালভগুলো যত ক্যালসিফাইড হবে এবং স্টেনোস হবে, এই ভালভগুলো মুভমেন্ট কি বেশি হবে নাকি কম হবে? তাহলে কোনো কিছু যদি ফাইব্রোসিস হয়ে যায়, স্টেনোসিস হয়ে যায় বা ক্যালসিফাইড হয়, তাহলে মুভমেন্ট কমে যাবে। ভালভগুলো যদি মুভমেন্ট কম করে, তাহলে ভালভগুলো ক্লোজার ঠিক মতো হবে নাকি হবে না? এক হচ্ছে ভালভ মুভ করতেছে না বেশি, আবার হচ্ছে ক্লোজ হতেছে আস্তে আস্তে, যেগুলো ক্যালসিফাইড, তাহলে মুভমেন্ট কম। তাহলে সেক্ষেত্রে সাউন্ড বেশি হবে নাকি কম হবে আরো? তাহলে এইখানে যে ভালভগুলো থাকে, এগুলো তো স্টোনস হয়ে গেছে বা ক্যালসিফাইড হয়ে গেছে, তাহলে যখন এএস এর ভালভ ওপেন হয় কখন? ডিউরিং সিস্টল। তাহলে ভালভগুলো খুব বেশি ওপেন হতে পারবে না, আবার ক্লোজ হওয়ার সময়ও নর্মাল ভালভের মতো এত সহজে ক্লোজ হতে পারবে না। আমরা যদি ইসের কথা মনে রাখি যে মানে কাঠের দরজা যেগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আর কি, এই দরজাগুলো যখন অনেক পুরাতন হয়ে যায় তখন কি হয়? দরজাগুলো খোলার সাথে সাথে বন্ধ হইতে চায় না, আস্তে 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 বন্ধ হয়। তাহলে নতুন দরজা যেরকম খোলার সাথে সাথে ঠাস করে বন্ধ হয়ে যায়, যত পুরাতন হয়ে যাবে অথবা বর্ষাকাল বা শীতকালে যখন কাঠগুলা ওই হয়ে যায়, নরম হয়ে যায়, তখন কিন্তু সাউন্ড হচ্ছে কমে যায়। তাহলে এই অ্যাওরটিক স্টেনোসিসের ক্ষেত্রেও অ্যাওরটিক স্টেনোসিস যত সিভিয়ার হবে, যত বেশি স্টেনোস হবে, এই ভালভগুলো ক্লোজার নর্মাল ভাবে মতো তখন হইতে পারবে না। ফলে কি হবে? হার্ট সাউন্ডগুলো আরো সফট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যত সফট হবে তত এটা ইন্ডিকেট করে অ্যাওরটিক স্টেনোসিস তত সিভিয়ার। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে কোয়াইটেনিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে এস এর ক্ষেত্রে আমরা এই এস এর ক্ষেত্রে আমরা হচ্ছে হার্ট সাউন্ড ইজিলি সফট পাই, এবং এটা যত বেশি সফট বা কোয়াইটেনিং হবে, এটা ইন্ডিকেট করে তত বেশি সিভিয়ার হিসেবে দিকে যাচ্ছে। আর পালস প্রেশার কেমন পাই এস এর ক্ষেত্রে? নেওয়া, তাহলে এটা একটা সিভিয়ারিটি মার্কার। তাহলে পালস প্রেশার যত নেওয়া হবে তখন বুঝতে হবে এস তত সিভিয়ার হয়ে যাচ্ছে আরো। তবে সব থেকে ইম্পর্টেন্ট আছে সেকেন্ড হার্ট সাউন্ড কোয়াইটেনিং হয়। এখানে একটা জিনিস সাথে আমাদের কনফিউশন হতে পারে, এস এর ক্ষেত্রে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড শর্ট পাচ্ছি, অপরদিকে এমএস এর ক্ষেত্রে ফার্স্ট সাউন্ড কেমন থাকে? লাউড থাকে। তাহলে এখানে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিসের যে কজগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে মানে ক্যালসিফাইড বা স্টোনসড হয়ে যায়, এবং আর্লি এজে দেখা যায় যে এগুলা লেস মোবাইল থাকে, মানে এদের মোবাইলিটি কম থাকে ভালগুলা লিফলেটগুলা, যে কারণে মামলাগুলো সফট থাকে। এমএস এর ক্ষেত্রে কি হয়? এমএস এর ক্ষেত্রে ভালভ স্টোনস হলেও এরা ফ্লাইয়েবল বা মোবাইল থাকে ইনিশিয়ালি, যেখানে হার্ট সাউন্ড হচ্ছে আমরা লাউড পাই, এটা হচ্ছে বেশি কমন। তবে এমএস এর ক্ষেত্রে যদি ভেরি সিভিয়ার হয়, ভেরি সিভিয়ার এমএস বা এমএস যদি বেশি একদম ক্যালসিফাইড হয়ে যায় ভালভগুলা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্টার সাউন্ডটা সফট হয়ে যেতে পারে। তবে এটা কমন না, কমন হচ্ছে এমএস এর ক্ষেত্রে যদি ফ্লাইবল বা মোবাইল এই মোবাইল থাকে এই কারণে লাউড পাই, আর
এএস এর ক্ষেত্রে আমরা ইউজারে এস টুটা সফট পাই। এটা একটু মানে বেসিক ডিফারেন্স আর কি। তবে দুইটাই উল্টা হইতে পারে। পরীক্ষার জন্য এটুকু মনে রাখবেন যে এমএস এর ক্ষেত্রে ফার্স্ট হার্সন লাউড, এস এর ক্ষেত্রে সেকেন্ড হার্সন সফট। তবে যখন ক্লিনিক্যালি আমরা রোগী দেখবো তখন কিন্তু এটা ব্যতিক্রম হতে পারে। এএস আর্লি স্টেজে লাউড পাওয়া যেতে পারে, এমএস লেটেস্ট থেকে সফট পাওয়া যেতে পারে। বাট পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এস টু সফট ইন এস, এস ওয়ান লাউড ইন এমএস। তাহলে আমাদের কিছু ইনফরমেশন লাগবে পরীক্ষার জন্য, আর কিছু ইনফরমেশন আমাদের এমনি রোগীটির জন্য মনে রাখা লাগবে, যেগুলো ব্যতিক্রম হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তাহলে আমাদের কার্ডিওলজি এসবি মোটামুটি আর ডিসকাশন হবে না, হয়তো এগুলোতে সব কাভার হয়ে গেছে অলরেডি। নেক্সট ইনশাল্লাহ আমরা নিউরোলজি শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম, ওয়াইয়াকা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।